জুলাই সনদ বাস্তবায়ন না করলে সংবিধান সংস্কার পরিষদের সভা ডেকে সংবিধান সংস্কার না করলে ঈদের পরে ব্যাপক আন্দোলন গড়ে তোলবার হুমকি দিচ্ছে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এখন প্রশ্ন উঠেছে, বিএনপি কি এই আন্দোলন সামাল দিতে পারবে? এই যে আন্দোলনের ডাক দেওয়ার এর পেছনের নেপথ্য কোনো কারণ আছে কি? এছাড়া আইসিটি নিয়ে কিন্তু বিতর্ক ক্রমশই বাড়ছে। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সব নির্বাচিত এমপি শপথ নেবেন, তারা সংবিধান সংস্কার করবেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন। কিন্তু নির্বাচনের পরে দেখা গেল বিএনপি পুরা ইউটার্ন নিয়েছে। তারা বলছে সংবিধান সংস্কার পরিষদের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নেই, সুতরাং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জামাত এই বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস, এবং এটা নিয়ে আসলে কি হচ্ছে, জামাত যে ব্যাপক আন্দোলনের হুমকি দিচ্ছে আসলেই কি তাই, নাকি এই হুমকির আড়ালে জামাত বিএনপির সাথে কোনো নেগোসিয়েশন করছে? জামাত বিএনপির কাছে 12টা মন্ত্রণালয় চেয়েছে। জামাত বলছে যে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের আমলে বিরোধী দল হিসেবে থেকেও 4-5টা মন্ত্রণালয় পেতে পারে, তাহলে জামাত কেন তার বর্তমান স্ট্রেংথ, ভোটের হার সব মিলিয়ে 12টা মন্ত্রণালয় পাবে না? তারাও এখন শেখ হাসিনার মডেল অনুসরণ করতে চায়। তারা জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হতে চায়, এবং ইউনূসের আমলে মূলত প্রশাসনে, সচিবালয়ে যেভাবে জামাতে ইসলাম প্রভাব খাটিয়েছে, তাদের ক্ষমতার একটা মজা পেয়ে গেছে তারা। এই ক্ষমতার লোভে, এই ক্ষমতার থেকে তারা আর দূরে থাকতে চায় না। সুতরাং তারা এখন হুমকি দিচ্ছে, হয় মন্ত্রণালয় দাও, নইলে ব্যাপক গণ আন্দোলন। ঈদের পরে জামাতে ইসলাম বা তাদের যে 11 দলীয় জোট, তারা কি আদৌ আন্দোলন গড়ে তুলবার মতো ক্ষমতা, সক্ষমতা রাখে? এদিকে তারেক রহমান তার ঘনিষ্ঠ মহলে স্পষ্ট জানিয়ে দিয়েছে 12টা মন্ত্রণালয় জামাতকে দেবার প্রশ্নই ওঠে না। তিনি বলেছেন যে আমার এমপিদেরই আমি ঠিকমতো প্রোভাইড করতে পারছি না, আমি জামাতকে কেন 12টা মন্ত্রণালয় দেব? অর্থাৎ ওই জাতীয় পার্টি যেমন মন্ত্রণালয় পেয়েছিল, আপাতত যেটা মনে হচ্ছে জামাত ইসলামকে সে ধরনের মন্ত্রণালয় দেয়া হবে না। জামাত পারলে ঈদের পরে আন্দোলন করুক বা না করুক। এদিকে একটি বিএনপির সূত্র জানিয়েছে যে আগামী মে মাসের মধ্যে প্রশাসনের সব জায়গা থেকে জামাতের যেসব অনুসারী রয়েছে, সমর্থিত লোকজন রয়েছে, তাদের সরিয়ে দেওয়া হবে। এই প্রশাসন জামাত মুক্তকরণের দায়িত্ব দেওয়া হয়েছে একজন উপদেষ্টাকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তো এখন দেখা যাক, একদিকে জামাত সরকারের ভাগ চাইছে, মন্ত্রণালয়ের ভাগ চাইছে, ক্ষমতার হালুয়া রুটির ভাগ চাইছে, আর একদিকে বিএনপির একটা অংশ প্রশাসন থেকে জামাতকে তাড়িয়ে দিতে চাইছে। তো এখন দেখা যাক এটার কি পরিণতি হয়। এদিকে সংসদে ইউনূসের আমলে করা 135টা অধ্যাদেশ উত্থাপিত হয়েছে, এবং সেগুলো যাচাই বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। 2রা এপ্রিল এগুলো আবার সংসদে ফেরত আসবে। তাদের মতামত থাকবে যে কোন কোন অধ্যাদেশটাকে বাতিল করা হবে, কোন কোনটা নিয়ে আলোচনা হবে। যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে না বা বিল আকারে আসবে না, তারা 30 দিনের মধ্যে, অর্থাৎ 12ই এপ্রিলের পরে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। আর যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে, কিছু কিছু অধ্যাদেশ তারা গ্রহণ করবে বিএনপি। আর এই যে সংবিধান সংস্কার পরিষদ, জুলাই সনদ, এখানের অনেকগুলো পয়েন্টেই কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল।
যেমন এই সংস্কার পরিষদ মানলে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না। তার মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করতে হবে। হয় তিনি বিএনপির চেয়ারপারসন থাকবেন অথবা প্রধানমন্ত্রী থাকবেন। এটা বিএনপি মানবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটাও বিএনপির মানবার কোনো কারণ আপাতত আমি দেখছি না। এছাড়া পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা তো বাবা আমেরিকা না, এটা তো দক্ষিণ এশিয়ার একটা দেশ, বাংলাদেশ, এবং এটাও বিএনপি মানবে না। এরকম এগুলো খুব মোটা দাগের কথা বলে। এরকম সংবিধান সংস্কার, উচ্চকক্ষ, এরকম অনেক কিছু আছে যেগুলো অনেকগুলোই মানা হবে না, কিছু আলোচনা হবে। তো এই অবস্থায় আমরা দেখব। এর পরে যেটা বলছিলাম যে আইসিটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আইসিটি আপনারা জানেন যে এটি মূলত আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছিল। বেসিক্যালি 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন যেসব যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচার করবার জন্য। কিন্তু ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ সম্পূর্ণ অবৈধভাবে এটাকে অধ্যাদেশের মাধ্যমে আরো অনেক মামলা এখানে আইসিটিতে বিচারের জন্য ঢুকিয়ে দিয়েছে, যেগুলো সম্পূর্ণ বেআইনি। এবং এটা আদালতে চ্যালেঞ্জ হইলে ডেফিনেটলি এটা, মানে আদালত যদি স্বাভাবিকভাবে বিচার করে তাহলে এগুলো অবৈধ বলে পরিগণিত হবে। এখন আইসিটির ফেট নিয়ে কিন্তু কথাবার্তা চলছে এবং অনেকেই মনে করছে যে এই অধ্যাদেশটি হয়তো সংসদে উত্থাপিত হবে না, যদি উত্থাপিত হয়ও আলোচনার পরে এটি বাতিল হয়ে যেতে পারে। এবং তার লক্ষণ আমরা দেখছি যে আইসিটিতে যে চলমান মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি গো স্লো স্টেজে চলে গেছে। তারা ধীরে চলো নীতি অবলম্বন করেছে। বিশেষ করে সেনাবাহিনীর যে মামলাগুলো, তাদের হাজিরা রয়েছে এই মাসের 27শে মার্চ, 29শে মার্চ এবং 7ই এপ্রিল। এই 3 দিনে সেনা কর্মকর্তাদের হাজিরার কথা রয়েছে আইসিটিতে। কিন্তু এখন যতদূর মনে করা হচ্ছে হয়তো এই 3টি হাজিরার তারিখ, এই দিন তাদের হয়তো আসতে হবে না। এবং আইসিটিতে এই যে অবৈধভাবে বিভিন্ন মামলা, এই যে সাংবাদিক বলেন বা যে কাউরে ধরে আইসিটির মামলায় আসামি করে দিয়েছে, এই টোটাল বিষয়টা বাতিল হয়ে যাবে বলেই এখন কিন্তু ধারণা করা হচ্ছে। এবং আইসিটির যে দুর্নীতি, আমি কিছু বলেছি, এখনো আমার কাছে আরো কিছু ইনফরমেশন আছে যেটা আমি পরে দেব। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে চিফ প্রসিকিউটর যিনি ছিলেন তাজুল ইসলাম, তিনি তো সরকারি বাড়ি থেকে চলে গিয়ে এখন তিনি নিজে একটি ভাড়া বাড়িতে উঠবেন, কিন্তু ঢাকা শহরে তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন না। আবার তিনি দেশের যে অবস্থা তাতে তিনি সৌদি আরব চলে গেছেন উমরা হজের নামে। অনেকেই বলছেন যে তিনি পালিয়ে গেছেন এবং তার আর কিন্তু ফেরার কোনো লক্ষণ নেই। তার সাথে তার পরিবারের সদস্য গেছেন এবং সর্বশেষ শুনলাম যে তার শ্বশুর বাড়ির লোকজনও সৌদি আরব চলে গেছে। হ্যাঁ, তারা এক ধরনের ভয়ের মধ্যে আছে। এই যে রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড, যেটা নিয়ে সেই গত 16ই জুলাই 2024 সালের যে হত্যাকাণ্ডটা পুরা জাতিকে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এখন তো দেখছি যে আবু সাইদকে আসলে পুলিশ হত্যা করেনি, তাকে ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে অনেক পরে হাসপাতালে আনা হয়েছিল এবং তার মাঝখানে এমন কিছু ঘটেছে যে কারণে আবু সাইদ কে খুন করা হয়েছে বলা যায়। তো ওই খুনটা পুলিশের গুলিতে নয়, অন্য কোথাও কোনো কারণে হয়েছে। এবং পোস্টমর্টেম রিপোর্টটা যদি কেউ নিরপেক্ষভাবে দেখে তাহলে বোঝাই যায় যে পুলিশের গুলিতে নয়, মাথার পেছনের আঘাতে আবু সাইদ মারা গেছে। এই আবু সাইদের মামলায় অনেক পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। রংপুরের একজন এসি তার আসামি হবার কথা হিসাব অনুযায়ী, কিন্তু দেখা গেল সে হয়ে গেছে সাক্ষী। কিভাবে সাক্ষী হলো? এর জন্য আরেক আইনজীবী জামাত নেতা শিশির মনিরের মাধ্যমে 2 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে এই তাজুল ইসলামকে। এই তাজুল ইসলামকে 2 কোটি টাকা ঘুষ দিয়ে আসামি যার হওয়ার কথা সে হয়ে গেছে এই মামলার সাক্ষী। এবং যিনি সাক্ষী হয়েছেন এই পুলিশ কর্মকর্তার বাবার পেনশনের টাকার কেনা বাড়ি বিক্রি করে এই 2 কোটি টাকা শিশির মনিরের হাতে তুলে দেওয়া হয়েছে, যেটা
পরে তাজুলকে দেওয়া হয়েছে। এখন তো বোঝা যাচ্ছে যে আইসিটির যে ঘুষের কথা শোনা যাচ্ছে, তাতে তাজুলের সাথে এই শিশির মনিরের সম্পৃক্ততাও এখন শোনা যাচ্ছে। সুতরাং আইসিটির ভবিষ্যৎ, মানে বিশেষ করে এই যে অধ্যাদেশের মাধ্যমে যে যা ইচ্ছা যে কোনো রকমের কেস যেটা আইসিটির আসলে এখতিয়ারের মধ্যে পড়ে না, সেগুলোকে যে ঢোকানো হয়েছিল সেগুলো সম্ভবত বাতিল হয়ে যাবে। এবং আইসিটি নিয়ে আরো অনেক কথা আছে যেটা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। সুতরাং ক্ষমতার লোভে পড়ে জামাত মন্ত্রণালয় না পেলে ঈদের পরে কি করে, এবং মন্ত্রণালয় যে পাবে না সে ধরনের ইঙ্গিত আমরা পেয়েছি। এখন জামাতকে আমরা দেখতে চাই। সৎ লোকের শাসন চাই বলে যে জামাত বড় গলায় চিৎকার করত গত 18 মাসে, সেই জামাতের স্বরূপ আমরা দেখে ফেলেছি। জামাত ইউনূস মিলে দেশটাকে যে রসাতলে নিয়ে গিয়েছিল, এবং সম্প্রতি জামিনপ্রাপ্ত সাংবাদিক আনিস আলমগীরের একটা কথা দিয়ে শেষ করছি, যে ডক্টর ইউনূস তার এই শাসন আমলে যত আকাম করছে, যত পাপ করছে, শেখ হাসিনা সরকার 16 বছরেও তা করেনি। আর অনেকেই আমাকে বলছেন যে ভাই দাড়িটাকে শেভ করেন বা দাড়ি রাখলেন কেন। আসলে আমি রমজান মাসে দাড়ি রাখি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।